দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি জেলার সারাদিন। ইলাম বাজারে সরকারি হাসপাতালে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ রোগীর বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত রোগী। কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে বীরভূমে প্রতিবাদে স্বাস্থ্যকর্মীরা। দোষীর অবিলম্বে শাস্তির দাবিতে প্রতিবাদে নামলেন তাঁরা। আরজিকরের ঘটনার পরও হুঁশ ফেরেনি। কর্তব্যরত নার্সের শ্লীলতাহানির অভিযোগ বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। জরুরি বিভাগে চিকিৎসা করাতে এসে নার্সের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রোগীর বিরুদ্ধে। শনিবার রাতেই অভিযুক্ত যুবক শেখ আব্বাস উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমার্জেন্সি বিভাগে স্ট্রেচার থাকা অবস্থায় আব্বাস উদ্দিন নার্সের শ্লীলতাহানি করেছে বলে অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে, এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে নিরাপত্তা তো অবশ্যই দরকার, আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছি। নিরাপত্তা বলে কিছুই থাকে না, না কোনো সিকিউরিটি থাকে বা কেউ কিছু থাকে না। অফিসিয়ালি কেউ কেউ পোস্টেড আছে কিনা আমি জানি না, কিন্তু রাত্রে প্রায় একাই ডিউটি করতে হয়, একসঙ্গে আউটডোর পড়ে যায় এমার্জেন্সিতে। নিজেকেই লাইন মেনটেন করতে হয়, নিজেকেই সমস্ত কিছু চিকিৎসা করতে হয়। না সিকিউরিটি ব্যবস্থা আছে না কিছু আছে, কোনো ব্যবস্থা নেই। অভিযুক্তকে গ্রেপ্তার করলেও কর্মক্ষেত্র নিরাপত্তার দাবিতে সোচ্চার স্বাস্থ্যকর্মীরা। রবিবার ইলামবাজার থানায় জমায়েত করেন স্বাস্থ্যকর্মীরা। কর্মক্ষেত্রে নিরাপত্তা, দোষীর শাস্তি এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় 3 দফা দাবি নিয়ে মূলত এদিন রাস্তায় নামেন স্বাস্থ্যকর্মীরা। এখানে আমরা একটাই দাবি করব যে দোষীর যাতে শাস্তি হয়। এই দুদিন মিডিয়া কভারেজ করলো, ফেসবুক ইউটিউবে ভাইরাল হলো, এটা আমরা চাই না। যাতে এটার মানে পার্মানেন্ট কোনো সলিউশন হয় সেটাই চাইবো। আর যাতে আমাদের প্রোটেকশনটা দেওয়া হয়, যাতে এই রকম ঘটনার পুনরাবৃত্তি কখনো কোথাও না হয়, সেটা আমরা চাইছি। আর দোষীর চরমতম শাস্তি চাইছি। শনিবার রাতের ঘটনার পর এদিন ইলামবাজারে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জরুরি বৈঠক বসে। বৈঠকে উপস্থিত ছিলেন সিএমওএইচ, ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক, ইলামবাজার থানার ওসি সহ স্বাস্থ্যকর্মীরা। মূলত নিরাপত্তা বিষয় নিয়েই আলোচনা হয় এদিনের বৈঠকে। রাত্রে সুরক্ষার জন্য অলরেডি সরকারিভাবে যে সমস্ত ঘোষণা করা হয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথ যেগুলো বলেছেন সেগুলো এসপির সঙ্গে আলোচনা হয়েছে। রেসপেক্টিভ আইসিদের সঙ্গে বিএমওইচ এবং বিডিও সাহেবরাও আলোচনা করেছেন। কিছু কিছু জায়গায় এখনও হয়তো সেই জিনিসটা হয়নি, সেটা নিশ্চয়ই কার্যকরী হবে এবং রাত্রের যে সুরক্ষা সেটা আরও ভালো হবে আমি আশা করছি। এই ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। সব যে জায়গায় ফাঁকা জায়গা আছে, যেখানে লাইট নেই, কম লাইট, সেগুলোতে লাইট দেওয়ার ব্যবস্থা করছি। যেখানে সিসিটিভি লাগবে মনে হচ্ছে আমাদের সিসিটিভিও দেওয়ার করবো। আর পুলিশ যতটা সংখ্যক আমাদের ক্যাপাবিলিটি অনুসারে সেই পুলিশ আমরা ওখানে দেবো। পোস্টও রয়ে গেল আরজিকরের ঘটনার মাঝেই ইলামবাজারের এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে কিন্তু বারবার কিন্তু প্রশ্ন তুলছেন সকলেই। বীরভূমের ইলামবাজার থেকে মনাবীর বংশী, কলকাতা টিভি। হুঁশ ফেরালো না আরজিকর। একের পর এক ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ রাজ্যের বিভিন্ন প্রান্তে। হাওড়া জেলা হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। সকাল থেকে উত্তাল হাসপাতাল চত্বর, দফায় দফায় বিক্ষোভ বাম বিজেপির। নিউমোনিয়া আক্রান্ত নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগ হাওড়া জেলা হাসপাতালে। অভিযোগ, কিশোরীর সিটি স্ক্যান করার অজুহাতে তার শ্লীলতাহানি করেছে হাসপাতালের এক অস্থায়ী কর্মী। খবর সামনে আসার পরেই হাসপাতালে চড়াও হন স্থানীয়রা। অভিযুক্ত আমুন রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। बहुत चोट चिल्ला रही, कपड़ा खोल रहे लोग मेरा। घड़ी में आवाज सुने हम छटपट आ रही थी। अम्मी मेरा कपड़ा खोल रहा है, लोग बोल रहे लंगाओं को कपड़ा खोल रहे थे। শনিবারের রাতের ঘটনায় রবিবার সকাল থেকেই দফায় দফায় হাওড়া জেলা হাসপাতালের সামনে বিক্ষোভ বাম ও বিজেপির। অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও সরকারি হাসপাতালে নিরাপত্তার গাফিলতির প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা। সুপারকে অপসারণের দাবি করে সুপার ডক্টর নারায়ণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ চলে দীর্ঘক্ষণ। মানুষের যদি প্রশাসনকে, দপ্তরকে, পুলিশকে, সরকারকে, সমাজ অপরাধীদের ভয় থাকতো তাহলে অপরাধ কমতো। আর যদি সাধারণ মানুষকে ভয় পেতে হয় তাহলে সাধারণ মানুষ প্রতিদিন এইভাবেই নির্যাতিত হয়। উনি হচ্ছেন ঠুটো জাগারনাথ। ওনাকে সামনে রেখে এখানকার নেতারা পুরো টাকাটা লুট করে, যত রাজ্য সরকার কেন্দ্র সরকারের টাকা আছে সে টাকা লুট করে। এখানে সিটি স্ক্যানের একটা ব্যবস্থা আছে, সেটাও প্রাইভেট কোম্পানির সঙ্গে হসপিটালের পার্টনারশিপ।
8 বছরের আদিবাসী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ আসানসোলের সালানপুর থানার ডাবর গ্রামের ঘটনায় গ্রেপ্তার অভিযোগ আদিবাসী নাবালিকাকে বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করে গ্রামেরই এক 72 বছর বয়সী ব্যক্তি। অভিযুক্তের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখায় উত্তেজিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ। পরিস্থিতি উত্তাল হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্ত ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ রূপনারায়ণ ফাঁড়িতে নিয়ে যায়। পুলিশ জানায় অভিযুক্তর নাম সুবোধ মাহাতো, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ায় নাবালিকা ধর্ষণে অভিযুক্ত প্রতিবেশী যুবক। দোকানে জিনিস কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ নাবালিকাকে। পরিবার সূত্রে খবর, কৃষ্ণগঞ্জের ভজনঘাটের বাসিন্দা ওই নাবালিকাকে শনিবার রাত 9টা নাগাদ খাবারের লোভ দেখিয়ে প্রতিবেশী যুবক ডেকে নিয়ে যায়। অভিযোগ, এরপর মেয়েটির মুখে রুমাল দিয়ে কলা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে। মেয়েটিকে কলা বাগানে ফেলে রেখেই পালায় অভিযুক্ত। দীর্ঘ খোঁজাখুঁজির পর বাড়ির লোকেরা আনুমানিক রাত্রি 1টা নাগাদ কলা বাগানে অচৈতন্য অবস্থায় পায় নাবালিকাকে। জ্ঞান ফেরার পর ভয়ে কিছু বলতে না চাইলেও পরে সবটা জানায় সে। নির্যাতিতার দাবি, ধর্ষণের মুহূর্তের ছবি মোবাইলে তুলে রাখে ওই প্রতিবেশী যুবক। বাড়িতে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় নাবালিকাকে। কলকাতা টিভি। আন্দোলন কর্মবিরতির মাঝেই জুনিয়র ডাক্তারদের অভয়া ক্লিনিক। রবিবার শহর জুড়ে অভয়া ক্লিনিক চালু করেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর, ধর্মতলা, রানুছায়া মঞ্চ, ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের 2 নম্বর গেট, এনআরএস হাসপাতালের 1 নম্বর গেট, 8B এবং বেহালা ফ্রেন্ডস ক্লাবের সামনে অভয়া ক্লিনিক খোলা হয়। সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চলে রোগী দেখা। ক্লিনিকের প্রেসক্রিপশনে লেখা, আরজিকরের বিচার চাই। রোগীদের পরিষেবা দিতে চান, কিন্তু হাসপাতালে নিরাপত্তার অভাব বোধ করায় পথেই রোগী পরিষেবা দিতে এই ক্লিনিক, জানিয়েছেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। আরজি করে নির্যাতিতা ছাত্রীর জন্য বিচার চেয়ে একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগ এবং সেই সঙ্গে কলকাতা পুলিশের নগরপাল বা কলকাতার নগরপাল বিনীত গোয়েলের পদত্যাগ সহ কাজে নিরাপত্তার দাবিতে এইবার খুলে গেল অভয়া ক্লিনিক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে শহর কলকাতার বিভিন্ন জায়গায় এই অভয়া ক্লিনিক খোলা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলা চত্বরে এবং এখানে তারা যে ক্লিনিক খুলেছে সেই ক্লিনিকের ছবিটা একবার একটু দেখাবো। একটি হাসপাতালে যে ধরনের পরিষেবা মেলে, অর্থাৎ যে ডিপার্টমেন্টগুলো থাকে, ইএনটি, অর্থ থেকে শুরু করে পেডিয়াট্রিক, গাইনি, বিভিন্ন বিভাগ এখানে খোলা হয়েছে এবং সেখানে জুনিয়র ডাক্তাররা তাদের পরিষেবা দিচ্ছেন। এই যে অভয়া ক্লিনিক, এটার পেছনে যে মূল কারণ সেটা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি বারবার বলছি যে আমরা কাজে ফিরতে চাই। আমরা জুনিয়র ডাক্তার, আমরা কাজ শিখতে এসেছি, আমরা ডাক্তারি শিখতে এসেছি, আমরা কাজে ফিরতে চাই, কিন্তু সেই পরিবেশ হাসপাতালে নেই। আজকে যদি একটা সেমিনার রুমের ভেতরে এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আপনি কিভাবে আমাদের ফিমেল কলিগদের বলতে পারবেন যে কোনো রকম সুরক্ষা না দেওয়া সত্ত্বেও তারা আবার কাজে ফিরে যাক? তারা আবার কিভাবে নাইট ডিউটি দেবে? আমাকে এই প্রশ্নের উত্তর আমাকে দিক, আমাকে সিবিআই দিক, আমাকে সরকার দিক, আমাকে চিফ জাস্টিস দিক, যে যেখানে পরিবেশ সুরক্ষিত নয় সেখানে আমরা কিভাবে কাজে ফেরত যাব। সেই জায়গা থেকেই আমাদের এই বক্তব্য যে আমরা কাজে ফিরতে চাইছি। আমরা তো এইটা ক্লিনিকটা খুলেইছি কেন কি আমরা হসপিটালে সেফ না ফিল করে একটা স্ট্রাইক শুরু করেছিলাম। অনেকে নিজেদের পার্সোনাল গেইন বা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সেটা বলেছে যে আমরা নাকি পেশেন্ট থেকে পালাচ্ছি বা পেশেন্ট দেখতে চাই না। তো এটাই প্রুফ করা যে আমরা ডাক্তার আর পেশেন্ট আমরা কন্টিনিউ করব দেখতে। তো আজকে আপাতত আজকের জন্যই অভয়া ক্লিনিকটা খুলেছে, আর হসপিটাল তো খোলাই আছে। এটা ভালো আছে, এটা করলে আম আদমিকে যে সাহায্য চাইছে ওইটা পাওয়া যাচ্ছে এখানে। এটাই তো কাজ আছে ডক্টর, जिसका जान इंसान बचाता है उसका जान इंसान क्यों लेता है। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে এই দাবি পূরণের পাশাপাশি যারা রয়েছেন শহর কলকাতা, যেহেতু তারা বাইরে বা হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, সেই কারণেই তারা এইভাবে এইখানে চিকিৎসা প্রদান করছে। যেহেতু তারা এখানে রাস্তায় নেমেছেন জুনিয়র ডাক্তাররা, তাদের এই আন্দোলনকে যারা চিকিৎসা করাতে আসছেন তারাও সমর্থন করছেন। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। নিউ টাউনে শুট আউট, বাইকে করে এসে গুলি দুষ্কৃতীদের, খুন ভাঙড়ের ইটভাটার মালিক।
ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন দাবি পরিবারের। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার বিজনেস পার্টনার। 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বারাসাত আদালতের। নিউটাউনে শুটআউট। রাম মন্দির আইল্যান্ডের কাছে এক যুবককে গুলি চালানোর অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় যুবকের। নিহত নাসিরউদ্দিন খান ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার পদ্মপুকুরের বাসিন্দা। ব্যবসায়িক শত্রুতার জেরেই খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুরো 100% করেছে। আমি তো জানতাম ওই ভাঁটাটাকে একা লওয়ার জন্যে বা পয়সা করি সব আত্মসাৎ করার জন্যে ওই চাল ছেড়ে ও আমার ছেলেকে মেরে দিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাম মন্দিরের কাছে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন নাসিরউদ্দিন। সেই সময় বাইকে করে এসে গুলি চালিয়ে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। একজন ভদ্রলোক বসেছিলেন, চা খাচ্ছিলেন, একটা বাইক আসলো, 3 জন এসে হঠাৎ করে গুলি করেই চলে গেল। রানিং কিছু বোঝা গেল না, খুব আওয়াজ হলো, সবাই চিল্লাচিল্লি করলো, ছুটে পালালো সবাই কিছুজন। স্থানীয় সূত্রে খবর, নাসিরউদ্দিন খান পেশায় ইট ব্যবসায়ী ছিলেন। ঘটনাস্থলে তার 4 চাকা গাড়ি থেকে মিলেছে ইট সাপ্লাইয়ের একাধিক রসিদ। পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতার জেরে খুন হন নাসিরউদ্দিন। পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ করা হয়েছে। অভিযোগের তীর নাসিরউদ্দিনের ব্যবসায়িক সঙ্গী রফিকুল গাজী ওরফে পরাকের দিকে। বিগত 3 বছর কয়লার ব্যবসাতে হাত পাকিয়েছিলেন নাসিরউদ্দিন। ভাঙড়ের শ্যামনগর, ঠিপঠিপা, বোয়ালখাটা সহ আশেপাশের একাধিক ইটভাটাতে কয়লা সরবরাহ করতেন নাসির। কয়লার ব্যবসা বেশ ফুলে ফেঁপে ওঠায় একাধিক সম্পত্তিও বানাতে থাকেন তিনি। ভাঙড়ের পোলেরহাটে পদ্মপুকুর এলাকায় বাড়িও বানান। কিন্তু কিছুদিন ধরে হিসেব নিকেশ নিয়ে সমস্যা শুরু হয় নাসির ও রফিকুলের। প্রায় 70 লক্ষ টাকারও বেশি গড়মিল হয়, যার জেরে ভাটার ম্যানেজারকেও বরখাস্ত করে রফিকুল। মৃতের বাবা অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন। হাওড়াতে ইট ভাটা করেছিল 2 বছর। এই 2 বছর ইট ভাটা করে এবছরে হিসেব নিকেশ হচ্ছে। হিসেব নিকেশে ওই যে পরাগ বলে যে ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে রফিকুল গাজী, উনি হিসেব ঠিক মানছে না। ম্যানেজার রাখা হয়েছে ওইতে, ম্যানেজারের কথাও লিখছে না। লাস্টে এই ইদানিং ম্যানেজারকেও ট্রান্সফার করে দিয়েছে। ওর জেল নেয়, ওর ফাঁসি দিতে হবে ওকে। নিহত ব্যবসায়ী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন পাড়ার বন্ধুরা। এই খবরটা আমরা শুনে মেনে নিতে পারছি না যে নাসিরের উপরে এরকম একটা ঘটনা ঘটে গেছে। আমরা সবাই আমাদের প্রচণ্ড বুকে লাগছে। আমরা এতগুলো ছেলে আছি, সবাই জানে খুব ভালো ছেলে ছিল। মৃত্যু কী কারণে হতো, কোনো পার্টি করতো না, কিছু করতো না, ওটা একটা ব্যবসার ক্ষেত্রে কোনো শত্রুতার জন্য, এটা আমার তো এইটাই মনে হচ্ছে। রবিবার নাসিরউদ্দিনের বাড়িতে যান তৃণমূল নেতা আরাবুল ইসলাম। ঘটনাটা, ছেলেটা অত্যন্ত ব্রেনি ব্যবসায়ী ছেলে, অত্যন্ত সৎ ছেলে। এমনভাবে পরিকল্পনা করেছে, নিউ টাউনে এসে, হাওড়ার ছেলে নিউ টাউনে এসে একে মার্ডার করছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুকান্ত বাবুর খেয়ে দিয়ে কাজ নেই, একটু ভেবে দেখুন না, হরিয়ানাতে কয়েকদিন আগে কি হয়েছে, তাতে তার তো কোনো মাথা ব্যথা নেই। এই পশ্চিমবঙ্গবাসী একজনকে সেখানে কাউ ভিজিল্যান্টি গোরক্ষকরা পিটিয়ে মেরে দিয়েছে, আর মুখ্যমন্ত্রী বলেছেন ওটা হয়েই থাকে। আর তারপরে উনি বলছেন এটা পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান না কি বলে দিচ্ছেন। দেখুন, সারা পশ্চিমবঙ্গে এই রাজনীতিতে অনেক কথাবার্তা নিশ্চয়ই হবে, কিন্তু কথা হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে, রাজনীতি আজকে যাই থাকুক, যে দলই করুক, যে দলই যা কিছু ডিমান্ড করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, তাদের দলের বিষয়, কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা যে তলানিতে গেছে এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এটা সুকান্তবাবু না বললেও আমরা জানি। রাস্তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করে ইকো পার্ক থানার পুলিশ। গ্রেপ্তার অভিযুক্ত পরাগ। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর যে খবরে নজর রাখছি, শাসক নেতার মুখে ভাষা সন্ত্রাস। বিরোধীদের কুকথা বলে বিতর্কে জড়ালেন অরূপ চক্রবর্তী। শারমি বলে সম্বোধন বিরোধীদের। বাঁকুড়া তৃণমূল সাংসদকে পাল্টা আক্রমণ বিজেপির। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়, ক্রমশ বাড়ছে আন্দোলনের ঝাঁজ। রাজ্যের বিভিন্ন প্রান্তে আওয়াজ উঠছে লক্ষ্মীর ভাণ্ডার বা পুজোর অনুদানের মতো সরকারি অনুদান ফিরিয়ে দেওয়ার। আরজিকরের বিচারের দাবিতে রাজ্য জুড়ে একই সুর। লাগাতার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি, তুঙ্গে শাসক বিরোধী তরজা, দায় ঠেলাঠেলি।
এই পরিস্থিতিতে তৃণমূল কর্মীদের মাঠে নেমে একটু ফোঁস করার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। মুখ্যমন্ত্রীর নিদানের পরই অ্যাক্টিভ মুডে বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। প্রকাশ্য সভায় দলের নেতাকর্মীদের ফোঁস করার পরামর্শ দেন তিনি। তৃণমূল কংগ্রেস কর্মীদের ফোঁস করতে হবে বন্ধু, ফোঁস করুন, যেখানে ওরা যাবে ফোঁস করে দিন। কুকুরের মতো পালিয়ে যাবে, শিয়ালের মতো দৌড়াবে, এদের করার কিছু নেই। শনিবার বাঁকুড়ার গঙ্গাজল ঘাটিতে দলের একটি প্রতিবাদ সভায় প্রকাশ্যেই বক্তব্য রাখেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। শুধু ফোঁস বার্তাতেই থামেননি তৃণমূল সাংসদ। প্রকাশ্য মঞ্চে বিজেপি সিপিএমকে একযোগে বেনজির আক্রমণ করেন তিনি। বিরোধীদের সারমেয় বলে সম্বোধন। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে, আর ইনকিলাব জিন্দাবাদ করবে, কাস্তে হাতুড়ি দেখাবে, আর ভোটের আগের দিন পদ্ম ফুলে ভোট মেরে দেবে। তোমাদেরকে বিশ্বাস করি। শাসক নেতার মুখে ভাষা সন্ত্রাস, পাল্টা কটাক্ষ বিজেপির। সারা বাংলা জুড়ে প্রতিবাদের ঝড়ের সঙ্গে সঙ্গে বাঁকুড়ার রাস্তাতেও লোকজন দেখে অরূপবাবুর মাথা গন্ডগোল হয়ে গেছে। তাই উনি মার্জিন 32,000টাকে ইচ্ছে করে মিথ্যে কথা বলছেন বা ভুল বলছেন 2,42,000। আর তৃণমূলের লোকেরা প্রতিবাদ দেখে ঘুমিয়ে পড়েছে, তাই ওনাকে জাগাতে হচ্ছে আর ফোঁস করতে বলতে হচ্ছে। কিন্তু মনে রাখবেন, বাংলার মানুষ যেভাবে জাগ্রত, ফোঁস করলে বা ওই বিষ দাঁত দেখালে বিষ দাঁত ভেঙে দেবে, আর সাপকেও ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে। মেয়েদের রাত দখল নবান্ন অভিযান থেকে বন্ধ। রাজনৈতিক তর্ক বিতর্ক তো চলছেই, কিন্তু এইভাবে প্রতিবাদে কি বিচার পাওয়া যাবে, নাকি বিচারকে সরিয়ে সামনের সারিতে এখন রাজনীতি? প্রশ্ন একটাই, বিচার চেয়ে প্রতিদিনের এই অপেক্ষার শেষ কবে? বাঁকুড়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। একদিকে উদ্বোধনের উল্লাস, অন্যদিকে জমি হারিয়ে কাতর যন্ত্রণায় একরাশ হাহাকার একাধিক পরিবারের। প্রতিশ্রুতি দিয়েও মেলেনি চাকরি। মেজিয়ার কালিদাসপুরে কারখানা গড়ে উঠেছে, কিন্তু চাকরি মেলেনি। জমি নেই, চাকরি নেই, সব হারিয়ে সুদিনের আশায় বসে একাধিক পরিবার। জমির বিনিময়ে চাকরি, প্রতিশ্রুতি ছিল এমনটাই। কথা ছিল জমি দিলেই কারখানা নির্মাণ হবে, আর সেই কারখানাতে কাজের ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন জমিদাতারা। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবে মিলল কোথায়? শনিবার বিকেলে মেজিয়ার কালিদাসপুর এলাকায় একটি ইথানল কারখানার উদ্বোধন হয়। বছর চারেক আগে কারখানা নির্মাণের জন্য জমি অধিগ্রহণ শুরু করে বেসরকারি এক সংস্থা। জমিহারাদের চাকরিতে নিয়োগের প্রতিশ্রুতিও দেয় তারা, কিন্তু অভিযোগ সেই চাকরি আজও মেলেনি। কারখানা উদ্বোধনের পরেও সেই প্রতিশ্রুতি কোথায়? প্রশ্ন তুলছেন খোদ জমিদাতারা। কাজেই পায় নাই, চাকরিই পায় নাই, একটাও ল্যান্ড লুজার চাকরি এখনো হয় নাই। 7-8 দিন আগে একটা মিটিং ডেকেছিল সিআই, দিঘাটি সিআই ওসি, থানাতে বসে একটা আলোচনা হয়েছিল যে আমরা আগামী 3 তারিখে আবার বসবো, বসে সেই দিন ফাইনাল করবো চাকরির ব্যাপারে। তবে ও প্রতিশ্রুতি প্রথম থেকেই দিয়ে আসছে। জমিহারাদের দাবি 3 বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আজও বাস্তব রূপ নেয়নি। ফলস্বরূপ নিজেদের কৃষি জমি হারিয়ে আজ অসহায় একাধিক পরিবার। অন্যদিকে কারখানার কর্তৃপক্ষের দাবি, জমিহারাদের চাকরি না দিয়ে তারা কারখানা চালু করবে না। কারখানা কর্তৃপক্ষের এই দাবি যদি সত্যি হয়, তাহলে জমিদাতাদের চাকরি না দিয়ে উদ্বোধনে কেন এত হুড়োহুড়ি? উদ্বোধনের আগেই বা কেন জমিহারাদের নিয়োগপত্র প্রকাশ করলো না কারখানা কর্তৃপক্ষ? প্রশ্ন জমিহারাদের। यहाँ पे हमारे डायरेक्टली इनडायरेक्टली 4 से 5 हजार लोग को काम मिलेगा। ठीक है, हमारा यहाँ पे रॉ प्रोडक्ट मैक्सिमम चावल या मेज से बनता है। हाँ, हमारा पावर भी यहाँ पे कुछ जनरेट होता है। सबसे पहले और एक चीज़ मैं बोलना चाहूँगा, यहाँ ये बांकुड़ा का सबसे बड़ा प्लांट है, ये बंगाल का सबसे बड़ा प्लांट नहीं। हमारा प्लांट शुरू होने के पहले हमारी उनसे बात भी हुई है, हमारे थोड़े दिन पहले उनसे मीटिंग भी हुई थी। ठीक है, हमारे मीटिंग भी हुई थी और उनसे यही कहा गया है हमारा प्लांट शुरू होने के पहले उनको काम दिया जाएगा, उसके बाद ही प्लांट शुरू किया जाएगा, वरना हम प्लांट तब तक शुरू नहीं करेंगे। প্রদীপের নিচে চিরকালই অন্ধকার, আর সেই অন্ধকারে দাঁড়িয়ে থেকে শুধুমাত্র দূর থেকে নবনির্মিত এই কারখানার চিমনির ধোঁয়া দেখবে না তো জমিহারারা? নাকি সেই মিথ্যা প্রতিশ্রুতির আশা নিয়ে শুধুমাত্র অপেক্ষাই করতে হবে তাদের? সেটা অবশ্য সময়ই বলবে। বাঁকুড়ার মেজিয়া থেকে বিশ্বনাথ ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।